নেপাল ইন্দোনেশিয়ার পর এবার বিক্ষোভে উত্তাল লন্ডন। ঘরে ঘরে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা। ভিডিও লিঙ্কের মাধ্যমে সরকার পতনের ডাক দিলেন ইলন মাস্ক। গণ অভ্যুত্থানের পর এবার নতুন সংকটে নেপালের রাজনীতি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর আবার পুনর্বহালের দাবি। তৈরি হয়েছে ব্যাপক নাটকীয়তা। একের পর এক ইসরায়েলি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। তেল আবিবের সাথে সম্পর্ক রাখবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সৌদি আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ। গাজা সিটি খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। কোথায় যাবে 12 লাখ ফিলিস্তিনি, উত্তর জানে না জাতিসংঘ। প্রথমবারের মতো রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন। ধাওয়া করল ন্যাটোর যুদ্ধ বিমান। ইউরোপের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে উত্তেজনার পারদ। বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার লন্ডনেও বইছে উত্তেজনার হাওয়া। অধিবেশন ইস্যুকে ঘিরে দেশটির রাজধানীর রাস্তায় নেমেছে লাখো মানুষ। এক পক্ষের কণ্ঠে বিদেশি বিরোধিতা, অন্য পক্ষের কণ্ঠে শরণার্থীদের পক্ষে সংহতির ডাক। সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হল যেন পরিণত হয়েছে উত্তাল সমাবেশ স্থলে, যেখানে পতাকা, প্লেকার্ড আর স্লোগানের ভিড়ে ফুটে উঠেছে ব্রিটেনের গভীর রাজনৈতিক বিভাজন। চলতি বছরই এখন পর্যন্ত ২৮,০০০-এর বেশি মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনে প্রবেশ করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সংখ্যা। এই অবস্থায় ক্ষুব্ধ জনগোষ্ঠীর একাংশ ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইটেড দ্য কিংডম নামে বিক্ষোভের আয়োজন করে, আর এতেই যোগ দেয় ১ লাখেরও বেশি মানুষ। শনিবার স্থানীয় সময় দুপুর থেকে ওয়াটারলু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পতাকা হাতে মিছিল শুরু হয়, যা পরে হোয়াইট হলে গিয়ে সমবেত হয়। হাতে ছিল ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রুজ, যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক, এমনকি মার্কিন ও ইসরায়েলি পতাকাও। অনেকেই পরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মেক আমেরিকা গ্রেট এগেইন টুপি। এছাড়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধেও দেওয়া হয় নানা স্লোগান, আর প্লেকার্ডে লেখা থাকে ওদের ফেরত পাঠাও। আন্দোলন আরও বেশি মাথাঝাড়া দিয়ে উঠে যখন ভিডিও বার্তায় যুক্ত হন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি সরাসরি ব্রিটেন সরকারের পতনের দাবি করে বলেন, পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে, কারণ আর 4 বছর অপেক্ষা করার সময় নেই। পাশাপাশি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে সংহতি ঘরে ঘরে পৌঁছাবে। তার মন্তব্য বিক্ষুব্ধকারীদের মধ্যে ব্যাপক সাড়া তোলে। এদিকে পাল্টা কর্মসূচি নেয় স্ট্যান্ড আপ টু রেসিজম। প্রায় ৫,০০০ মানুষ রাস্তায় নেমে স্লোগান তোলে রিফিউজিস ওয়েলকাম। তাদের সঙ্গে ছিলেন এমপি জারা সুলতান ও ডায়ান অ্যাবট। বিক্ষোভ ঘিরে উত্তেজনা সামলাতে ১,৬০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যাদের মধ্যে ৫০০ এসেছিলেন লন্ডনের বাইরে থেকে। তবু উশৃঙ্খল আচরণ ও হামলার ঘটনায় অন্তত ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কাচের বোতল, লোহার পাইপ ও বিয়ার ক্যান ছোড়ার অভিযোগও ওঠে রবিনসনের সমর্থকদের বিরুদ্ধে। অর্থনীতি সংকটকে ছাপিয়ে এখন যুক্তরাজ্যে অধিবাসিনী হয়ে উঠেছে জনমতের কেন্দ্রবিন্দু। লাল সাদা পতাকায় সেজে ওঠা লন্ডনের রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছে এই বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, নেপালের এই উত্তরণ একদিনে হয়নি। হয়েছে বহু রক্তপাত, আন্দোলন আর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে। কিন্তু ২০২৫ সালে এসে সেই প্রজাতন্ত্র যেন আবার হোঁচট খেল। শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী। বিলুপ্ত ঘোষণা করা হয় পুরো সংসদ। এতে প্রশ্নবিদ্ধ হয় গোটা শাসন ব্যবস্থা। সবকিছুর শুরু ৪ সেপ্টেম্বর। নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বন্ধ করে দেন ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম। তরুণ সমাজের স্বর রুদ্ধ করে দেওয়ার সেই চেষ্টায় উল্টো আগুনেই ঘি ঢালে। দেশজুড়ে শুরু হয় আন্দোলন। ফেসবুক বন্ধ ছিল, কিন্তু ক্ষোভ ঠেকানো যায়নি। পুলিশের গুলিতে প্রাণ যায় ১৯ জনের, আহত হয় শতাধিক। সহিংসতা ছড়ায়, ভাঙচুর, অগ্নিসংযোগে রণক্ষেত্র পরিণত হয় শহরগুলো। ৩ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদত্যাগ। এরপর ১২ সেপ্টেম্বর দায়িত্ব নেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। কিন্তু পরিবর্তনের আশায় থাকা জনগণের মনে হঠাৎ আরও বড় ধাক্কা আসে পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণায়। শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট রামচন্দ্র। কোনো আলোচনার তোয়াক্কা না করে ২০২৬ সালের ৫ মার্চ পরবর্তী নির্দেশনার দিনও নির্ধারণ করে দেন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্ত কি অসাংবিধানিক বলছে নেপালের প্রধান ৮টি রাজনৈতিক দল। তারা বলছে, জনগণের ভোটে নির্বাচিত সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা একা রাষ্ট্রপতির নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একের পর এক চরম সিদ্ধান্ত দেশটিকে আবার ফেলে দিচ্ছে অস্থিরতা আর প্রশ্নের মুখে। হিমাতুল জান্নাত,
যুগান্তর নিউজ। ইসরায়েল যেন যুদ্ধক্ষেত্রে নেমেছে সবকিছু গ্রাস করে ফেলার জন্য। একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া হয়ে ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই তাণ্ডব। ইসরায়েলের আগ্রাসনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো অঞ্চলই নতুন এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে। সবচেয়ে ভয়াবহ চিত্র ফিলিস্তিনে। গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। হাসপাতাল, স্কুল, আশ্রয় কেন্দ্র কোনো জায়গায় নিরাপদ নয়। শত শত সাধারণ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এই মৃত্যুপুরীকে জাতিসংঘ স্পষ্টভাবেই মানবিক বিপর্যয় বলে ঘোষণা করেছে। অথচ ইসরায়েল দাবি করছে তারা নাকি শুধু দেশটির মুক্তিকামী সংস্থাকে ধ্বংস করার জন্য হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে গাজার প্রতিটি ইঞ্চি এখন মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে। লেবাননও রেহাই পাচ্ছে না। সীমান্ত অঞ্চলে দেশটি বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ প্রতিদিনই আরো ভয়াবহ হয়ে উঠছে। গ্রামগুলো জ্বলছে আগুনে। রকেট ও বোমার শব্দে ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে দক্ষিণ লেবানন। চারপাশে শুধু আতঙ্ক আর আশঙ্কা ছড়িয়ে পড়ছে যে অচিরেই হয়তো এটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে। লেবাননের পাশাপাশি সিরিয়াতেও ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল। হোমস ও লাতাকিয়া থেকে শুরু করে দামেস্কো ও আলেপ্পো একটার পর একটা সামরিক ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে লেবাননের সেনারা। বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়া যেন ইসরায়েলের হামলার পরীক্ষাগার হয়ে উঠেছে। দখলকৃত গোলান মালভূমি থেকে নাগাদার আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু তাতেও যেন শান্ত হচ্ছে না নেতানিয়াহুর আগ্রাসী সেনারা। কাতারের রাজধানী দোহাতেও চালিয়েছে হামলা, যেখানে ফিলিস্তিনি মুক্তিগামী সংস্থার নেতারা বৈঠকে বসেছিলেন। সরাসরি কূটনৈতিক সম্পর্কের মূলে আঘাত এনে কাতারকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়েছে তেল আবিব। উপসাগরীয় দেশগুলো এতদিন নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও এখন তাদের অবস্থান পুরোপুরি বদলাতে বাধ্য করছে ইসরায়েল। এদিকে আবার উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াও বাদ যায়নি এই হামলার তালিকা থেকে। ফিলিস্তিনের মুক্তিগামী সংস্থার নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে ইসরায়েল সেখানেও হামলা চালাচ্ছে। আর এতে করে পুরো উত্তর আফ্রিকা জুড়ে বিস্ফোরিত হচ্ছে ক্ষোভ। পাশাপাশি দেশটির সরকারও এটিকে যুদ্ধ ঘোষণা সমতুল্য মনে করছেন। অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দিয়েছে ইসরায়েলের আগ্রাসনের জবাব রেড সি এলাকায় দেবে। ইতিমধ্যেই বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটি ঝুঁকির মুখে পড়েছে। সেখানে মার্কিন ও ইউরোপীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হলেও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকানো সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। উপসাগরীয় দেশগুলো এখন বড় ধরনের দ্বিধায় দিন পার করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেই এগোচ্ছিল, কিন্তু কাতার ও তিউনিসিয়ায় ইসরায়েলি হামলার পর সেই প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিভক্তি এখন অনেকটাই স্পষ্ট। যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আগেই বলেছে যে তাদের আত্মরক্ষার অধিকার আছে। তবে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে দেখা দিয়েছে ভিন্ন মত। একদল দেশ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে কথা বলছে, অন্যরা মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে চীন ও রাশিয়া। রাশিয়া সিরিয়া ইরানের সঙ্গে জোট দৃঢ় করছে, আর চীন আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এতে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অঞ্চলগুলোর ভেতরে রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমশই বাড়ছে। সব মিলিয়ে ইসরায়েল এখন একের পর এক ফ্রন্টে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। গাজা রক্তাক্ত, লেবানন জ্বলছে, সিরিয়া ছিন্ন ভিন্ন, কাতার ও তিউনিসিয়া চ্যালেঞ্জের মুখে, আর ইয়েমেন রেড সিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পথে। প্রশ্ন এখন একটাই, ইসরায়েলের এই অগ্নিঝরা অভিযান কোথায় গিয়ে থামবে? যে আগুন তারা জ্বালিয়েছে তা এখন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে বৈশ্বিক সংঘাতে রূপ নিতে চলেছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘ বলছে 12 লাখ মানুষের সামনে এখন অন্ধকার ভবিষ্যৎ। কোথায় যাবে তারা, কোথায় মিলবে আশ্রয়, তার কোনো উত্তর নেই কারো কাছে। শনিবার এক ঘোষণায় ইসরায়েলি সেনারা জানান, অবরুদ্ধ গাজা সিটি ছাড়তে হবে সবাইকে। দক্ষিণে আল মাওয়াসি কিংবা রিফিউজি ক্যাম্পের দিকে সরে যেতে হবে সাধারণ মানুষদের। অথচ সেই পথে নেই কোনো নিরাপত্তা, নেই বাঁচার নিশ্চয়তা। বিমান হামলা আর স্থল অভিযানে ফিলিস্তিনিদের মৃত্যু এখন প্রতিদিনের সঙ্গী।
ইসরায়েলি সেনাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে ধরাশায়ী করতেই এই অভিযান। তারা প্রতিশ্রুতি দিচ্ছে মানবিক সহায়তার, কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ এটা আসলে গাজা সিটিকে জনশূন্য করার পরিকল্পনা। এখনও নগরে 12 লাখের বেশি মানুষ আটকে আছে, যাদের সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু আর উদ্দেশ্যহীনতা। জাতিসংঘ বলছে, যেখানে পাঠানো হচ্ছে মানুষদের সেখানে নেই কোনো হাসপাতাল, নেই অবকাঠামো, নেই খাবারের নিশ্চয়তা। ইতিমধ্যেই 17 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক ঠেলে দেওয়া হয়েছে এমন অঞ্চলে, যা বাস্তবে এক অমানবিক মরুভূমি ছাড়া কিছুই নয়। ইসরায়েলি বাহিনীর এই অভিযান গাজা সিটিকে পুরোপুরি দখল করার কৌশল। গাজার আকাশে আজ কালো ধোঁয়া, মাটিতে রক্ত, আর সাধারণ মানুষের চোখে ভেসে উঠছে প্রশ্ন, 12 লাখ ফিলিস্তিনি কোথায় যাবে? ইতিহাস যেন আবারও সাক্ষী হতে যাচ্ছে এক মহাবিপর্যয়ের। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইউরোপের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনার পারদ। প্রথমবারের মতো রাশিয়ার চালানো একটি ড্রোন ইউক্রেনের সীমা পেরিয়ে হঠাৎই ঢুকে পড়ে রোমানিয়ার আকাশে। মুহূর্তেই চারপাশের পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। ড্রোন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মোতায়েন করা হয় যুদ্ধবিমান এবং সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয় সীমান্তবর্তী অঞ্চলে। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোমানিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, দুটি F-16 ফাইটার জেট এবং জার্মান মিশনের অংশ হিসেবে থাকা 2টি ইউরো ফাইটার রাশিয়া ছোড়া ড্রোনটি পিছু নেওয়ার জন্য আকাশে পাঠানো হয়। তবে রাডারে অনুসরণ করা হলেও শেষমেশ ড্রোনটি ইউক্রেনের দিকে ফিরে যায়। আর এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ড্রোনটি প্রায় 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করে 50 মিনিট ধরে ন্যাটোর আকাশ সীমানায় অবস্থান করেছে। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালিয়েছে, যা রীতিমতো যুদ্ধকে ইউক্রেন সীমানা ছাড়িয়ে বিস্তার লাভ করতে চাচ্ছে। এছাড়াও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও বাণিজ্য শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি প্রতিবেশী দেশ পোল্যান্ডও একই ধরনের হুমকির মুখে রয়েছে। লুবলিন শহরের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ড্রোন হামলা আশঙ্কায়। কয়েকদিন আগেই পোল্যান্ডের সেনারা রুশ ড্রোন ভূপাতিত করেছে, যা ন্যাটো মিত্রদের সরাসরি সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রোমানিয়া। আর সেদিক থেকে ন্যাটো আকাশ সীমায় ড্রোন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে সুইডেনও। অগ্রহণযোগ্য লঙ্ঘন বলেও আখ্যা দেয় দেশটি। এর আগে গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমানায় আরও একবার প্রবেশ করে রুশ ড্রোন। এর পরপরই ফ্রান্স, জার্মানি ও সুইডেন পোল্যান্ডের আকাশসীমা রক্ষার সহায়তার জোরদারের ঘোষণা দেয়। অপরদিকে যুক্তরাষ্ট্র রোমানিয়ার ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করলেও এটি পরিকল্পিত আক্রমণ নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত করে কিছু বলেনি। রোমানিয়া একটি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র, ইউক্রেনের সঙ্গে যার 650 কিলোমিটার সীমান্ত রয়েছে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে দেশটিতে একাধিকবার ড্রোনের টুকরো পড়েছে। তবে এবার সরাসরি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের আশঙ্কা মাথায় রেখে রোমানিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। আকাশ টহল বৃদ্ধি, সীমানা নজরদারি ও জনগণের জন্য সতর্কতা জারি, সব মিলিয়ে দেশটি এখন যুদ্ধের সম্ভাবনা ছায়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।